ভুলবশত টাইম ট্রাভেল করে 6 মাস ভবিষ্যতে চলে যায় এক দম্পতি, যেখানে গিয়ে তাদের দেখা হয় তাদেরই আত্মার সাথে এবং তারা জানতে পারে 6 মাস আগে তাদের দুজনকেই খুন করা হয়েছে। তাই তারা অতীতে ফিরে গিয়ে নিজেদেরকে খুন হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। আর এই চেষ্টা করতে গিয়েই তারা কি কি বিপদের সম্মুখীন হয় এবং কোন রহস্য খোলে তাদের সামনে, তাই দেখব আজকের গল্পে, যার নাম ভাওয়ার। গল্পের শুরুতেই আমরা রণবীর নামের একজনকে দেখি, যাকে তার বস কল করে আর বলে, রণবীর, পুলিশ আর ডিপার্টমেন্টের নজর কিন্তু তোমার উপর, তাই যত আন্ডারগ্রাউন্ডে থাকবে ততই তোমার আর আমার জন্য ভালো হবে। রণবীর তখন বলে, হ্যাঁ স্যার, অবশ্যই, আমি আপনার কথা মতোই কাজ করব। তখনই তার বস বলে, আর ক্যাশের কি খবর, সেগুলো কি করেছো? রণবীর জানায়, স্যার, ক্যাশ আমার কাছেই আছে। বস বলে, তো এই ক্যাশ টাকার ব্যাপারে আমরা দুজন ছাড়া আর কে জানে? রণবীর বলে, শুধুমাত্র কানিকা জানে, আমার ওয়াইফ। বস বলে, আচ্ছা, মনে রেখো, বিশ্বাস যতটা গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু খারাপ হয় ধোঁকা, তাই সাবধানে থাকবে, কারণ টাকার ব্যাপারে ভালো ভালো মানুষরাও বোকা হয়ে যায় আর ধোঁকা খায়। তারপর রণবীর বলে, আচ্ছা স্যার, আমি এখন রাখছি, পরে কথা বলবো। তারপর কানিকা রণবীরকে বলে, তার সাহস কি করে হয় আমাকে এইসব বলার? রণবীর বলে, আচ্ছা, আমি তার হয়ে সরি বলছি, সে তো জানে না তোমার ব্যাপারে, এই জন্য এমন বলে ফেলেছে। বাদ দাও, এখন এইসব কথা রেখে আমরা যাই, চলো, কারণ স্যাম এখানেই আছে। তারপর তারা গাড়ি থেকে নামে আর স্যাম নামের একটা মেয়ের সাথে দেখা করে। তো তখন রণবীর বলে, স্যাম, আমি যেমন করে বলেছিলাম পেপারস রেডি করতে, সেগুলো কি করেছো? স্যাম বলে, হ্যাঁ, সব রেডি করেছি, একদম তোমার কথা মতো। তারপর রণবীর তার সাথে কানিকার পরিচয় করিয়ে দেয়। কানিকা তখন বলে, দেখো, আমি কিন্তু এটাই লাস্ট বাড়ি দেখতে এসেছি, কারণ এত এত অ্যাপার্টমেন্ট দেখেছি যে আমি এখন খুবই ক্লান্ত, আমি কিন্তু আর বাড়ি দেখতে পারবো না। স্যাম বলে, ঠিক আছে, চলুন দেখিয়ে দিচ্ছি এই নতুন ফ্ল্যাট। এরপর স্যাম তাদেরকে নিয়ে আসে আর বলে, এই হচ্ছে সেই লাক্সারি ফ্ল্যাট, এখানে জিম থেকে শুরু করে যা যা দরকার সব কিছু পাওয়া যাবে। কানিকা তো এই বাড়ি দেখেই খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে, এই বাড়িটা সত্যি খুব সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। তাই সে রণবীরকে বলে, রণবীর, চলো আমরা এই বাড়িটাই নিয়ে নেই, কি বলো? রণবীর বলে, হ্যাঁ নিশ্চয়ই, নিয়ে নাও। তো এরপর স্যাম কানিকাকে রান্নাঘর দেখাতে নিয়ে যায় আর রণবীর এখানে হঠাৎ করেই কারো অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর সেখানে রাখা একটা ছোট্ট উইন্ড মিল দেখে, যেটা নিজের মতোই ঘুরছিল, যা দেখে রণবীর যেন একটা ঘোরের মধ্যে যেতে শুরু করে। কিন্তু তখনই স্যাম চলে আসে আর তাকে ডাক দিলে সে চমকে যায় আর এই ঘোর থেকে বেরিয়ে আসে। তখন স্যাম তাকে নিয়ে যায় কিছু কাগজপত্র সই করাতে। তো রণবীর এখান থেকে চলে যাওয়ার পর কানিকাকে একটা ছেলে কল করে, যার নাম রড্রিক। তো সে বলে, এইবার যেন সব প্ল্যান মতো হয়। কানিকা বলে, সব হবে, তুমি শুধু আমাকে এইভাবে বারবার কল করো না, এতে সমস্যা হতে পারে, কারণ তুমি যদি এভাবেই কল করতে থাকো তাহলে রণবীর তো আমাদের সন্দেহ করতে পারে। তারপর রড্রিক বলে, যাই করো এইবার যেন কোনো ভুল না হয়, এইটা যেন মাথায় থাকে। তো এরপর এখানে কানিকাকে আরো কিছু কথা বলে সে, কিন্তু কি বলে তা এখন জানা যায় না, পরেই হয়তো আমরা জানতে পারবো। তো এখানে কানিকার সাথে তার কি সম্পর্ক আর তারা কি নিয়ে কথা বলছে সেটাও হয়তো আমরা পরবর্তীতেই জানবো। তো এরপরই দেখা যায় রণবীর চলে আসে আর কানিকাকে বাড়ির কাগজ দিয়ে বলে, এখন থেকে এই বাড়ি আমাদের। কানিকাও কাগজটা নিয়ে খুবই এক্সাইটেড হয়ে যায়। তারপর রণবীর বলে, আমাদের কিন্তু এখন থেকে এখানেই লুকিয়ে থাকতে হবে, তাই আমি আগামী 1 সপ্তাহের সব বাজার করে নিয়ে এসেছি, যাতে আমাদের কোনো ধরনের সমস্যা না হয়, কোনো কারণেই যেন বাইরে যেতে না হয়। আর এখন এই 2 ব্যাগ টাকা ঠিক জায়গায় লুকিয়ে রাখতে হবে। কানিকা বলে, আচ্ছা রণবীর, আমরা কি এখানে সেফ? রণবীর বলে, কেন, কি হয়েছে, কোনো সমস্যা মনে করছো? কানিকা বলে, রণবীর, এখানে তো 20 কোটি টাকা, তাও ক্যাশ, এতগুলো টাকা আমরা কিভাবে লুকিয়ে রাখবো? তখন রণবীর বলে, তুমি কি জানো এই টাকার ব্যাপারে কেউ কখনো জানতেই পারবে না, কারণ এই হাউসে একটা সিক্রেট রুম আছে আর সেখানেই আমি এই টাকাগুলো রেখে দিব। তারপর সেখানে একটা দরজা টেনে রণবীর আর কানিকা অন্য রুমে চলে আসে। রণবীর কানিকাকে বলে, আমি রাতে স্যামকে ডেকেছি ডিনারে সেলিব্রেট করার জন্য, এত বড় একটা বাড়ি কিনলাম,
একটু সেলিব্রেট তো করতেই হয়, কি বলো? তো তারপর রাতে আসে স্যাম আর তার বন্ধু জয়ী। এরপর রণবীর তাদেরকে ভেতরে বসতে বলে। স্যাম রণবীরকে জিজ্ঞেস করে তার এই নতুন বাড়ি কেমন লাগছে। রণবীর বলে, সত্যি বলতে এটা অনেক সুন্দর আর আমার দেখা বেস্ট হাউস। আমি তো খুব খুশি। তারপর সেখানে কানিকাও আসে, কিন্তু তার পছন্দ হয় না রণবীর এইভাবে ডেকে ডেকে পার্টি করছে দেখে, কিন্তু সে তো তাকে মানাও করতে পারে না। তো কিছুক্ষণ পর জয়ী বলে তার ভাই একটা পার্টিতে যাবে বলে তাকে যেতে বলছে। তখন রণবীর বলে, কোনো ব্যাপার না, তাকেও এখানে ডেকে নাও। কি বলো কানিকা? এখন কানিকা তো মানাও করতে পারছিল না, তাই সে বলে, হ্যাঁ নিশ্চয়ই, এখানেই ডেকে নাও, আমাদের এখানে তো পার্টি হচ্ছেই, সে আসলে তারও নিশ্চয়ই ভালো লাগবে। তো জয়ী বলার পর সেখানে তার ভাইও চলে আসে। রণবীর দরজা খুলেই প্রথমে তাকে তার নাম বলে, আর পরে জয়ের ভাই বলে, আমার নাম রড্রিক। কানিকা তো তার নাম শুনেই চমকে ওঠে। তারপর রড্রিক এসেই বলে সে একটু ওয়াশরুমে যাবে। রণবীর বলে, আচ্ছা তুমি কানিকার সাথে যাও, সে দেখিয়ে দিবে, আর তাড়াতাড়ি আসো, পার্টি শুরু হয়ে যাবে, দেরি করো না কিন্তু। তো এরপর রড্রিক কানিকার সাথে গিয়ে তাকে ধরে, আর কানিকা বলে, তুমি এখানে আমার বাড়িতে কি করছো? তুমি কি বুঝতে পারছো না কতটা রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা? আর তোমার বোন যে জয়ী, সেটা আমাকে আগে বললে না কেন? দেখো, খুব বড় একটা ঝামেলা হয়ে যেতে পারে কিন্তু। রড্রিক তখন বলে, রিল্যাক্স, এই সবই হচ্ছে আমাদের প্ল্যানের পার্ট। আচ্ছা, তো তুমি আমাকে ভালোবাসো তো? কানিকা বলে, তুমি জানোই তো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যদি তার সাথে ভালোবাসার অভিনয় না করি তাহলে তো আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওদিকে রণবীর কানিকাকে খুঁজতে খুঁজতে এই দিকেই আসছিল, আর এসেই দেখে কানিকা তার বেডে বসে আছে। রণবীর তখন জিজ্ঞেস করে, রড্রিক কোথায়? কানিকা বলে, কেন, বাথরুমে। এরপর রড্রিক আসলে রণবীর বলে, তাড়াতাড়ি আসো, সবাই অপেক্ষা করছে তো, পার্টি শুরু হয়ে গেল। এরপর তারা সবাই আসে আর একসাথে বসে গল্প করে আর ড্রিঙ্ক করে। কিছুক্ষণ পর তারা সবাই চলে যায়। তখন কানিকা রণবীরকে বলে, তুমি এসব কি করছিলে? রণবীর বলে, কেন, কি হয়েছে? কানিকা বলে, তুমি স্যামের সাথে ফ্লার্ট করছিলে, তাও আমার সামনে। রণবীর বলে, এরকম বলো না, আমি এমন কিছুই করিনি, এইসব তো স্যাম আমার সাথে করছিল। তো তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই রণবীরের চোখে আবারও সেই উইন্ড মিলের মতো জিনিসটা চোখে পড়ে, আর সেটা তখন খুব দ্রুত ঘুরতে শুরু করে। আর তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কানিকা বলে, কি ব্যাপার রণবীর, আমি তোমাকে কিছু বলছি, তুমি কি সেটা শুনতে পাচ্ছ না? কোন দিকে তাকিয়ে আছো? তোমার মন কোন দিকে? রণবীর তখন কানিকাকেও সেটা দেখায় যে ওই জিনিসটা খুবই অদ্ভুতভাবে ঘুরছে, আর সেটার চারদিক থেকে আলো বের হচ্ছে। তো এটা দেখতে দেখতে কানিকা আর রণবীর যখনই এর কাছে যায় এই উইন্ডমিলটা, তখনই তাদের দুজনকে এর ভেতরে টেনে নিয়ে চলে যায় আর তাদেরকে এনে ফেলে আর একটা রুমে। কানিকা তখন উঠে রণবীরকে বলে, আমার এমন ফিল হলো যেন এই উইন্ডমিলটা আমাকে তার ভেতর থেকে এখানে এনে ফেলেছে। রণবীর বলে, না না, এটা আমাদের একটা ভ্রম, আমরা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি মনে হয়। তখন কানিকা বলে, আরে না, আমার মনে হচ্ছে আমি একটা কিছু এক্সপেরিয়েন্স করেছি। কি হলো, তুমি করনি? রণবীর বলে, হ্যাঁ করেছি, তবে এটা আসলে খুব সুন্দর একটা ভ্রম। তো কিছুক্ষণ পর কানিকা দেখে একটা কিছুর ছায়া দৌড়ে গেল। এটা দেখার সাথে সাথেই সে রণবীরকে বলে, কি হলো, কি দৌড়ে গেল, তুমি দেখতে পেয়েছো? তো রণবীর বলে, আরে না, এসব কিছুই না, এই সবই হচ্ছে মনের ভুল, এখানে কেউ নেই। তো এরপর দেখা যায় তারা এই বাড়িতে এসে যেভাবে জিনিসপত্র রেখেছে সেগুলোর একটু চেঞ্জ হয়ে গিয়েছে জায়গা। তো রাতে যখন রণবীর ঘুমিয়েছিল তখন তাকে কেউ একজন বলে, এটা সত্যি না রণবীর, সত্যিটা বের করার চেষ্টা কর। এই কথাটা 2 বার রিপিট হয়, আর পরে দরজাতে ধাক্কা শুনে কানিকাও ভয় পেয়ে যায়। কানিকা বলে, আমরা তো দরজা বন্ধ করেছিলাম, তাহলে খুলে গেল কি করে? রণবীরও তখন উঠে পড়ে আর চেক করে দেখে সেখানে তো কেউ নেই, তাহলে দরজা খুলে গেল কিভাবে? তো তারপর সে কানিকাকে বলে, আচ্ছা তুমি রিল্যাক্স করো, এখানে কেউ নেই, আমার কল্পনা এসব। তো সকালে উঠে রণবীর চা বানাতে রান্নাঘরে যায় আর দেখে এখানে তো কিচ্ছু নেই, সম্পূর্ণ রান্নাঘর খালি পড়ে আছে। এটা দেখার সাথে সাথে সে কানিকাকে ডাকে আর বলে, কি ব্যাপার কানিকা, এখানে কি হয়েছে? পুরো রান্নাঘর খালি হয়ে গেল কিভাবে? কোনো জিনিসপত্র নেই কেন? কানিকা বলে, আমি বলেছিলাম না, এখানে কিছু তো একটা অদ্ভুত হচ্ছে।
তুমি তো আমার কথায় কোনো বিশ্বাসই করছিলে না, এখন দেখছো তো কিছু একটা হচ্ছে আমাদের সাথে। রণবীর বলে, কি সব কথা বলছো? কাল রাতে আসলে আমরা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তাই হয়তো এসব উল্টো পাল্টা দেখছি, এছাড়া আর কিছুই না। কানিকা বলে, একবার তাহলে স্যামকে জিজ্ঞেস করে নাও যে এই বাড়িটা ভুতুড়ে বাড়ি নয় তো। রণবীর বলে, যদি আমি কল করি তাহলে সে আমাকে নিয়ে হাসাহাসি করবে, আর এইসব ভূত বলতে কিছুই হয় না, শুধুমাত্র সিনেমাতেই এইসব দেখা যায়, বাস্তবে নয়, তাই বেশি রিয়্যাক্ট করো না। আর স্যামকেও এসব জিজ্ঞেস করার কোনো দরকারই নেই। তো তার এসব কথাবার্তা শুনে কানিকা রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর রণবীর তখন আবারও একই কথা শুনতে পায় যে এটা সত্যি না, সত্যিটা খুঁজে বের করো রণবীর। রণবীর তখন হাতে একটা চাকু নিয়ে সেই আওয়াজ ফলো করে আর সেদিকেই যেতে থাকে। আর যেতে যেতে গিয়ে দেখে সেখানে একটা আয়নায় কিছু লেখা ভেসে ওঠে যে ফিরে যাও। রণবীর এটা দেখার সাথে সাথে বারবার জিজ্ঞেস করতে থাকে, কে এখানে, কে আছে, সাড়া দিচ্ছ না কেন? তো রণবীরের এই আওয়াজ পেয়ে সেখানে দৌড়ে আসে কানিকা। আর রণবীর তখন কানিকাকে দেখে যেন আরো হাইপার হয়ে যায় আর বলে, আমার কাছে আসলে আমি সত্যিই খুন করে ফেলবো। কিন্তু কানিকা তখন রণবীরকে শান্ত করার চেষ্টা করে। তখনই রণবীর কানিকার উপরই ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করার জন্য। রণবীরকে দেখে মনে হচ্ছিল সে অন্য কারো কন্ট্রোলে এইসব করছে, আর সে নিজেই জানে না সে কি করে এসব করে যাচ্ছে। তো কানিকা তখন বারবার তাকে বলে, রণবীর, আমি কানিকা, তোমার স্ত্রী। কিন্তু রণবীর তো কানিকার কোনো কথাই শোনে না আর তাকে মারতে যায়। তখন কোনো মতে কানিকা নিজেকে ছাড়িয়ে সেখানে থাকা পানি ছুঁড়ে মারে রণবীরের মুখে। আর হঠাৎ করেই রণবীর শান্ত হয়ে যায়। তো এতক্ষণ সে যা যা করছিল সে যেন তার কিছুই জানে না। রণবীর বলে, কানিকা, আমার মাথাটা খুব ব্যথা করছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কানিকা বলে, কিচ্ছু হয়নি, শান্ত হও। তারপর কানিকা রণবীরকে বিছানায় রেখে এসে রণবীরের মোবাইল থেকে কল করতে যায়। হয়তো সে তার বয়ফ্রেন্ডকেই কল করছিল, কিন্তু রণবীরের মোবাইল ছিল ডিসকানেক্টেড। তো এটা দেখে কানিকা একটু বিরক্তই হয়, কারণ সে তার নিজের মোবাইল পাচ্ছিল না আর রণবীরের মোবাইল ছিল ডিসকানেক্টেড। তো কিছুক্ষণ পর সেখানে তখন রণবীর আসে আর কানিকা বলে, আমাকে তুমি আজ একটুর জন্য মারতে পারোনি। আমার মনে হয় তোমার এই সব হয়েছে প্যানিক অ্যাটাকের কারণে, আর এগুলো এই বাড়িতে আসার পর অদ্ভুত অদ্ভুত বিষয়ের জন্যই হতে পারে। রণবীর বলে, না কানিকা, আমি দেখাচ্ছি, আসো, আমার সাথে আসো। তারপর রণবীর সেই আয়নাটা দেখায় আর বলে, এখানে একটা লেখা ছিল যে ফিরে যাও। আর আমি এই লেখাটা দেখেই প্যানিক করতে শুরু করেছিলাম। আমি সত্যি বলছি কানিকা, তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো। কানিকা তখন বলে, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করছো? আমি তোমাকে বলছি যে এই বাড়ি ভূতের বাড়ি, তাই প্লিজ একবার স্যামকে কল করো আর তার কাছ থেকে সত্যিটা জানো। তো তারপর রণবীর স্যামকে কল করতে যায়। তখন সেও দেখে যে তার মোবাইল থেকে কল করা যাবে না, কারণ তার সিম ডিসকানেক্ট করা হয়েছে। কানিকা বলে, কিন্তু সেটা কি করে সম্ভব? তুমি তো কালই 5,000 টাকা রিচার্জ করেছিলে। তো এরপর রণবীর কাস্টমার কেয়ারে কল করে আর তাদেরকে এই ব্যাপারে বললে সে জানায়, এই মোবাইল তো গত 6 মাস ধরে ইউজই হচ্ছে না, কিন্তু কোনো ব্যাপার না, আমি রিচার্জ করে আবারও দিয়ে দিচ্ছি। তো তারপর কল রেখে সে কানিকাকে বলে, 6 মাস ধরে নাকি এটা ইউজ করা হচ্ছে না, কিন্তু এটা কি করে সম্ভব কানিকা? কালই তো নিয়েছি নতুন সিম। তারপর কানিকা বলে, তুমি আবারও চেষ্টা করে দেখো তো। তারপর একে একে সবাইকে কল করে রণবীর, কিন্তু কারো মোবাইলেই কল যাচ্ছিল না। তখন কানিকা বলে, কিন্তু রদ্রিক তো একজন পুলিশ অফিসার, তাহলে তার মোবাইল কি করে ডিসকানেক্ট থাকতে পারে? রণবীর বলে, কি বললে তুমি? সে পুলিশ অফিসার আর তুমি জানতে কি করে? কানিকা বলে, হ্যাঁ, কথায় কথায় জানতে পেরেছি, আমার মনে নেই তোমাকে বলতে। রণবীর তখন রেগে বলে, কি বলছো মনে নেই? আমরা এখানে পুলিশ থেকে বাঁচতে এসেছি, আর একজন পুলিশ অফিসার আমার ঘরে এসে খাওয়া দাওয়া করে চলে গেল। আমার স্ত্রী জানার পরও আমাকে বলতে পারলো না। কানিকা বলে, চেঁচামেচি কেন করছো? সে আমাদের ব্যাপারে কিছুই জানতে পারেনি, জানতে পারলে তো এতক্ষণ আমরা জেলে থাকতাম, তাই বেশি কথা না বলে কি হচ্ছে তা নিয়ে ভাবো। ওইদিকে আমরা দেখি স্যামকে জানানো হয় সকাল থেকে রণবীর আর কানিকাকে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তাই তার মনে হয় একবার চেক করে আসা উচিত। এখন এদেরকে না দেখার আসল রহস্যটা কি?
হঠাৎ করে সব বদলে কি করে যাচ্ছে। এই সবই আমরা সামনে ধীরে ধীরে জানতে পারবো। এদিকে রণবীর টিভি দেখতে বসে আর দেখতে পায় সেটারও কোনো কানেকশন নেই, তাই সে তাদেরকেও কল করে। তখন তারা বলে তাদের তো সাবস্ক্রিপশন শেষ, তবে তারা আবারও করে দিবে যদি রণবীররা চায়। রণবীর তো আবারও শকড হয় যে কি হচ্ছে এগুলো। তো এরপর যখন টিভি আবারও অন হয় তখন রণবীর যা দেখে তা দেখে সে একদম থমকে যায়। সে দেখে টিভিতে ডেট দেখাচ্ছিল 2021 সাল, আর তারা তো 2020-এ ছিল। তাহলে কি করে এখন 2021 চলতে পারে? তখন কানিকা এসে রণবীরকে বলে, আরে আমাদের কোনো জিনিস পাচ্ছি না, না আমাদের কাপড় আছে আর না আমার কোনো মেকআপ। ওই সময় কলিং বেল বাজে, আর 2020-এ কলিং বেল বাজায় স্যাম। কানিকা বলে এগুলো হয়তো বাজার হবে, আমি অর্ডার করেছি। তো তারপর দরজাটা খুলে বাজারগুলো আনার পর সেখানে ডেট দেখে কানিকা ভয় পেয়ে যায় আর রণবীরকে দেখায়। রণবীরও তখন কানিকাকে তার মোবাইলের ডেটটা দেখায়, আর তারা দুজনই এখানে পুরোপুরি শকড হয়ে যায়। রণবীর বলে টিভি থেকে মোবাইল আর মোবাইল থেকে স্মার্ট ওয়াচ পর্যন্ত সাল চলছে 2021। এইটা কিভাবে হতে পারে? কানিকা বলে হ্যাঁ, আর আমাদের কাপড় নেই, বাজার নেই, কিচ্ছু নেই। কোনো চোর এসে পড়েনি তো? রণবীর বলে চোর আসলে এইসব নিবে কেন? সে তো নিলে টাকা নিবে। তো তারপরে তাদের টাকার কথা মনে পড়লে তারা সেখানে গিয়ে দেখে সেখানে তো তাদের টাকার ব্যাগও নেই। রণবীর আর কানিকার তো তখন মাথায় হাত যে এটা কি করে হলো। তারপর কানিকা রণবীরকে জিজ্ঞেস করে, রণবীর তুমি মনে করে দেখো তো দরজা খোলা রাখোনি তো? রণবীর বলে আরে আমি কেন খোলা রাখবো? কানিকা বলে স্যামকে কল করেছো? রণবীর বলে তুমি কি পাগল? এখানে আমাদের এত টাকা গায়েব হয়ে গিয়েছে আর তুমি পড়ে আছো স্যামকে নিয়ে? হ্যাঁ আমি করেছি স্যামকে কল, তাও একবার না 1000 বার কল করেছি, আর শুধুমাত্র স্যামকে না, রড্রিক, জয়ী সবাইকে কল করেছি, কিন্তু কেউই কল রিসিভ করেনি। আর কল রিসিভ করবেই বা কি করে? কল তো ঢোকেই নি। কানিকা বলে রণবীর এবার শান্ত হয়ে আমার কথা শোনো। আমাদের বাসা স্যাম দিয়ে দিয়েছে, তারপর তাদের সাথে আমরা পার্টি করেছি, আর সকাল থেকে তাদের মোবাইল ডিসকানেক্ট দেখাচ্ছে। আমাদের ঘরের অ্যাক্সেস একমাত্র তার কাছেই আছে। রণবীর বলে তো কি বলতে চাইছো তুমি? কানিকা বলে আমি বলতে চাইছি আমাদের টাকা হতে পারে তারাই নিয়ে পালিয়েছে, কারণ চোর তো এমন কিছু করতেই পারবে না, কারণ আমাদের ছাড়া সে ভেতরেই বা আসবে কি করে? কারণ ডুপ্লিকেট চাবি তো একমাত্র স্যামের কাছেই আছে। রণবীর বলে কিন্তু স্যাম আমাদের টাকার ব্যাপারে কি করে জানবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা নিশ্চয়ই কিছু একটার মধ্যে ফেসে গিয়েছি। এখন শর্মা যদি জানতে পারে তাহলে আমাদের জান নিয়ে নিবে। কানিকা বলে এখন আর শর্মার ব্যাপারে ভেবে কি হবে, আগে টাকার ব্যাপারে ভাবো। রণবীর বলে আরে কিভাবে ভাববো না, সে আমার বস, আর তার এখানে অর্ধেক টাকা ছিল। যদি সে জানতে পারে সম্পূর্ণ টাকাটাই গায়েব তাহলে কি করবে আমি তো ভাবতেই পারছি না। কানিকা বলে তো কি করব আমরা এখন? চলো পালিয়ে যাই। রণবীর বলে আমরা যেখানেই পালাই না কেন সে ঠিকই আমাদেরকে খুঁজে বের করে নিবে। সে চাইলে আমাদেরকে পাতাল থেকেও বের করে আনতে পারবে। খুবই ভয়ঙ্কর মানুষ সে। তো তারপর রণবীরের আবারও প্যানিক অ্যাটাক হয়, তাই সে কানিকাকে বলে তাড়াতাড়ি তার ওষুধ এনে দিতে। কানিকা যখন ওষুধ আনতে যায় সে খেয়াল করে কেউ যেন তার পাশ দিয়ে চলে গেল, আর ওইদিকে রণবীরও সেই একই কথা শুনতে পায়, এটা সত্যি না। তখনই কানিকা ওষুধ এনে দেয় তাকে। তো রণবীর ওষুধ খেয়ে ফ্রেশ হতে যায় বাথরুমে, আর সেখানে তার কিছু মনে পড়ে যে ওই দিন সে কানিকার আড়ালে ব্যাগ থেকে সব ডকুমেন্টগুলো লুকিয়ে রেখেছিল একটা সিন্ধুকে। তাই সে তাড়াতাড়ি এসে এখন চেক করে দেখে যে সত্যি সত্যি সেটা এখানে ঠিকঠাকই আছে। এরপর রাতে এসে সে ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মধ্যেই আবারও প্যানিক অ্যাটাক হয় তার, আর বারবার সেই একই কথা রিপিট হয়। কিছুক্ষণ পর কানিকা উঠে বাথরুমে যায়, আর তখনই দরজাটা নিজে থেকেই লক হয়ে যায়। এটা দেখে তো কানিকা খুবই ভয় পেয়ে যায়, আর বারবার নক করে খোলার জন্য। ওইদিকে তো রণবীরও উঠতে পারছিল না, কিন্তু অনেক কষ্ট করার পর সে ওই ঘর থেকে বেরিয়ে আসে আর কানিকাকে বের করে বাথরুম থেকে। তখন কানিকার ভেতর থেকে সেই অজানা আত্মা বলছিল এটা সত্যি না, সত্যিটা খুঁজে বের করো রণবীর। তারপরই কানিকা বেহুশ হয়ে যায়, আর রণবীর রেগে বলে কে এখানে? প্লিজ আমার বাসা থেকে বেরিয়ে যাও, এগুলো আর নিতে পারছি না। তো পরের দিন সকালে উঠে কানিকা টিভি অন করে,
আর সেখানে একটা ব্রেকিং নিউজ হয়, যেখানে বলা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী যে টাকার ফ্রড করে পালিয়ে গিয়েছিল রণবীর আর তার স্ত্রী কানিকার মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ বলছে তাদেরকে কেউ বাজেভাবে শুট করে হত্যা করেছে। এখন এই নিউজ দেখে কানিকা চিৎকার করে রণবীরকে ডাকে, আর রণবীরও তো এই নিউজ দেখে আরো শকড হয়ে যায়। এইসব কি দেখছে তারা? তারা তো বেঁচে আছে, তাহলে টিভিতে কাদের মৃতদেহ দেখা যাচ্ছে? রণবীর তো এই নিউজ দেখে একদম বসে পড়ে, আর কানিকা বলে তুমি বসে কি করে আছো? রণবীর বলে তো কি করব, আমি তো এটাই বুঝতে পারছি না এইসব কি করে সম্ভব হবে। আমরা যদি মারা গিয়েই থাকি তাহলে আমরা এখানে আমাদের পুরো হুঁশে কি করে বসে আছি? কিছুই মাথায় আসছে না আমার। পুলিশ বলছে আমাদের সবকিছু সিল করা হয়েছে, তাহলে আমাদের এই ঘর কি করে সিল করলো না? এটা কি করে এখনো ওপেন আছে? 1 মিনিট। তারপর রণবীর আর কানিকার একটা সেলফি তুলে তারা, তখন দেখে সেটা আঁকা বাঁকা আসছে। রণবীর বলে এই ঘরই একটা অভিশাপ, আমরা মারা গিয়েছি কানিকা, এখানে আমাদের ভূত দাঁড়িয়ে আছে। কানিকা তখন ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। রণবীর তখন বলে সরি, আমি আসলে ওইভাবে কিছু মিন করিনি, কিন্তু আমি নিজেই খুবই কনফিউজড যে এখানে হচ্ছেটা কি। কানিকা বলে আমাদের উচিত এই রহস্য সমাধান করা। রণবীর বলে আমাদেরকে খুন করেছে, তার থেকেও বড় কথা এই ঘরে আমাদের ছাড়াও তো আত্মা আছে। সেই আত্মাটা কার? আমার কেন যেন মনে হচ্ছে এই ঘরে কিছু তো লুকিয়ে আছে, আর সেটা একে অপরের সাথে কানেক্টেড। কানিকা বলে তোমারও মনে হয় তাই না এই ঘরে আমাদের ছাড়াও কেউ আছে? রণবীর বলে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কানিকা বলে তাহলে আমরা কাউকে কল করি। রণবীর বলে না, আমরা কাউকে কিছুই বলতে পারবো না, কারণ আমরা পুলিশ থেকে শুরু করে সবার চোখের সামনে চলে এসেছি। এখন আমাদের হাতে একমাত্র একটা উপায় আছে। তারপর রণবীর গুগলে সার্চ করে যে কি করে ভূতকে ডাকা যায়। কানিকা বলে রণবীর তুমি কি পাগল হয়ে গিয়েছো? রণবীর বলে তো তোমার কাছে কি এর থেকে ভালো কোনো উপায় আছে? যদি এই বাড়িতে ভূত থেকে থাকে তাহলে একমাত্র সেই বলতে পারবে যে আমাদের সাথে কি হচ্ছে। তাই এখন বলো তুমি কি আমার সাথে আছো? কানিকা তখন বলে আছি। তো এরপর রণবীর একটা চার্ট বানায়, সেটা দেখে দেখে ভূত ডাকার জন্য। কানিকা তখন আবারও এসে জিজ্ঞেস করে রণবীর তুমি নিশ্চিত তো যে এটাই একমাত্র উপায়? রণবীর বলে হ্যাঁ। তোমার মনে আছে তুমি বাথরুমে লক হয়ে গিয়েছিলে আর আমি তোমাকে বাঁচানোর জন্য ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল, আর সেজন্যই আমি উঠতে পারছিলাম না। আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু সেটাও পারছিলাম না। কানিকা বলে রণবীর এইসব যখন হয়েছে তোমার সাথে, তাহলে হতে পারে এই আত্মাটা খুব ভয়ঙ্কর আর খারাপ কোনো আত্মা। রণবীর বলে এখানে তো আত্মা আছে, কিন্তু সেটা খারাপ আত্মা নয়, কারণ তাহলে আমি এতক্ষণে মারা যেতাম অথবা তার বশে থাকতাম। তোমার মনে আছে ভূত কি বলছিল? সে বলছিল এটা সত্যি না, সত্যিটা খুঁজে বের করো রণবীর। তার মানে সে আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই আমাদেরকেই সেটা খুঁজে বের করতে হবে যে সে কি বলতে চাইছে। তারপর কানিকা বলে আমার খুব ভয় করছে রণবীর, আমি মরতে চাই না। তখন রণবীর কানিকাকে ওই ডকুমেন্টটা এনে দেয় যেখানে মিলিয়ন মিলিয়ন টাকার অ্যাক্সেস ছিল। রণবীর বলে যদি আমার কিছু হয়ে যায় এসবে, তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে আর নতুন একটা জীবন শুরু করবে, ঠিক আছে? তো এরপর কানিকা আর রণবীর বসে আত্মাকে ডাকতে। অনেক চেষ্টা করার পর আত্মা আসে, তবে দেখা দেয় না। রণবীর তখন তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, আর আত্মা রণবীরকে জানায় এখান থেকে চলে যাও আর নিজেদের সময়ে ফিরে যাও, নিজেদেরকে বাঁচাও মৃত্যু থেকে। তখন রণবীর রেগে যায়, এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা কেন বলছে, সোজা করে কেন কিছু বলছে না সে? তখন কানিকা বলে রেগে যেও না, এরা ভালো আত্মা, তারা আমাদেরকে বাঁচাতে চাইছে। রণবীর বলে আরে ভালো হলে এরা আমাদেরকে পরিষ্কার করে কিছু কেন বলছে না? কি চায় এরা? আর এরা সামনে আসে না কেন? তখনই দেখা যায় আত্মা দুইটা তাদের সামনে আসে, আর এরা তো এখন আরো কনফিউজড হয়ে যায়, কারণ এই আত্মা তো তাদের নিজেদেরই। তো এরপরই দেখা যায় কানিকার আত্মা কানিকার সাথে কি যেন করে, আর সে সাথে সাথেই বেহুশ হয়ে যায়। তো রণবীর তো খুব রেগে যায়
আর বারবার জিজ্ঞেস করে কারা তোমরা। আত্মাগুলো এরপর আবারও ভ্যানিশ হয়ে যায় আর রণবীরের আবারও প্যানিক অ্যাটাক হয়। সে তার ওষুধটা আনার জন্য কোনো মতে উঠে রুমে যায়, কিন্তু ওষুধ খাওয়ার আগেই সেও বেহুশ হয়ে পড়ে যায়। তারপর কানিকা এসে চোখে পানি দিয়ে তাকে তাড়াতাড়ি তোলে আর ওষুধ খাওয়ায়। তো এরপর কানিকা রণবীরকে বলে, এটা সত্যিই হয়েছে, আমরা আমাদের নিজেদেরই আত্মাকে দেখেছি, কিন্তু আমরা বেঁচে থাকলে কি করে আবারও নিজেদেরই আত্মাকে দেখব? আমার না খুব ভয় করছে রণবীর, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। রণবীর এরপর বলে, আমাদের আত্মা এসে আমাদেরকেই সাবধান করে গিয়েছে যে এটা সত্যি না, সত্যি খুঁজে বের করতে। আমাদের হিসেবে আমরা জুলাই 2020-এর মধ্যে আছি, কিন্তু আমাদের ভূত অর্থাৎ আত্মা বলেছিল এটা 2021 সাল। আর সেই সব কিছু হচ্ছে একই পয়েন্টে। টিভিতে ডেট, আমার ঘড়ির ডেট, বিলের ডেট, সব জায়গায় বলছে এটা 2021 সাল। যখন আমি টিভির কেবল ঠিক করতে কল করি তখন আমাকে বলে 6 মাস ধরে সাবস্ক্রিপশন নেওয়া হচ্ছে না। কানিকা বলে হ্যাঁ, আর তুমি যখন মোবাইলের সার্ভিস কেয়ারে কল করেছিলে তারাও বলেছে তুমি তোমার মোবাইল 6 মাস ধরে ইউজ করছো না। রণবীর বলে আজ ডেট হচ্ছে 3 জানুয়ারি 2021, আর 6 মাস আগে ছিল 3 জুলাই 2020, আর 1 জুলাই আমরা এই বাড়ি কিনি আর এই বাড়িতেই শিফট হই। তার মানে এই যে ভূত বা আত্মা যাই বলো না কেন, সে আমাদেরকে ভবিষ্যৎ দেখাচ্ছে। কানিকা বলে 6 মাস পরের ভবিষ্যৎ দেখাচ্ছে। রণবীর বলে তাহলে তুমি কি মনে করছো আমরা টাইম ট্রাভেল করেছি? কানিকা বলে না না রণবীর, এইসব বোকা বোকা কথাবার্তা, এইসব শুধুমাত্র সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। রণবীর বলে আমাদের সাথে তো হচ্ছে, আমাদের বাস্তবে হচ্ছে কানিকা। আমরা আমাদের ভূতকেই ফলো করে বুঝতে পারছি তারা আমাদেরকে সাবধান করছে, ফিরে গিয়ে নিজেদের বাঁচাতে বলছে। আর তার আগে আমরা টিভিতে কি দেখেছি? আমরা অতীতে মারা গিয়েছি কানিকা। কানিকা বলে না না, এইসব হতে পারে না। রণবীর বলে কানিকা, মানুষ টাইম ট্রাভেল করতে পারে, এর উপর অনেক রিসার্চ আর অনেক বুকও লেখা হয়েছে, কিন্তু আমরা কি করে টাইম ট্রাভেল করেছি সেটাই হচ্ছে আসল প্রশ্ন। কানিকা বলে কি বলছো এইসব বাজে বাজে কথা রণবীর, চলো আমরা সুইজারল্যান্ডে পালিয়ে যাই, তোমার তো সেখানে ইনভেস্টর আছে তাই না, প্লিজ চলো আমরা সেখানে চলে যাই। রণবীর বলে কি সব কথা বলছো, আমরা দুনিয়ার জন্য মারা গিয়েছি, আমরা তো নিউজেই দেখেছি তাই না, তাহলে আমরা কি করে কোথাও যাব? আমাদেরকে ধরে ফেলবে, আর হয় আমরা জেলে যাব, না হয় আমরা মানসিক হাসপাতালে যাব। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে আছি। কানিকা বলে আমিও সব সময় তোমার পাশে থাকবো। তো এখানে কানিকা সত্যি সত্যি রণবীরকে ভালোবাসতে শুরু করে, তার প্রতি এত এত কেয়ার করা দেখে। তারপর রণবীর মোবাইলে একটা আর্টিকেল দেখে আর কানিকা জিজ্ঞেস করে কি করছে সে। রণবীর বলে আমাদের মৃত্যু নিয়ে অনেক আর্টিকেল হয়েছে, আর আমরা যদি এই আর্টিকেলগুলোর কথা মানি তাহলে আমাদের মৃত্যু হয়েছে 5 জুলাই 2020। কানিকা বলে আমরা কি করে বাঁচবো এখন, নিজেদেরকে কি করে বাঁচাবো, কি করে আবারও ফিরে যাব? রণবীর বলে আমি জানি না কি করে আমরা ফিরবো, আর এটাও জানি না কি করে আমাদেরকে বাঁচাবো, তবে আমি টাইম ট্রাভেলের উপরে কিছু রিসার্চ করে জানতে পেরেছি টাইম ট্রাভেল হয় কোনো কিছুর মাধ্যমে, যার থেকে আলো আসতে পারে, কিছু শক্তি উৎপন্ন হতে পারে। তো আমাদেরকে এখন ভাবতে হবে সেই রাতে আমাদের সাথে কি হয়েছিল। এমন কিছু আছে যা আমাদের মধ্যে অদ্ভুত ঘটেছিল, আর তার মাধ্যমেই আমরা ভবিষ্যতে এসেছি। এরপর তারা সেই রাতের পার্টির পরের কথা ভাবতে থাকে, আর এরপর তারা বের করেই ফেলে সেই উইন্ড মিলটার কথা। আর সেটার কাছে এসে কানিকা বলে এটাই সেই রাতে হঠাৎ করে অনেক জোরে জোরে ঘুরতে থাকে, আর চারদিক থেকে আলো আসার পরই আমাদেরকে টেনে নেয় আর আবারও এখানেই ফেলে দেয়। রণবীর বলে তাহলে এটাই সেই মাধ্যম যার কারণে আমরা এখানে এসেছি। কানিকা বলে তাহলে এবার ফিরবো কি করে? তখনই সেই চরকিটা আবারও ঘুরতে থাকে, আর এক পর্যায়ে আলো বের হলে তাদেরকে সেটা টেনে নিয়ে যায় আর আবারও 2020 সালে ফেলে। তো এবার কানিকার হুঁশ ফিরলে রণবীরকে সে জিজ্ঞেস করে আমরা কি ফিরে এসেছি? রণবীর তখন তার মোবাইল চেক করে দেখে এখন সময় চলছে 4 জুলাই 2020। তারপর নিশ্চিত হতে তারা টিভি দেখে, আর আসলেই সময় তখন 2020-এর 4 জুলাই। তারা দুজনই খুব খুশি হয় আর হাফ ছেড়ে বাঁচে। ওইদিকে জয়ী স্যামকে বলে এই যে এদেরকে এখন দেখা যাচ্ছে ফুটেজে, কিন্তু 2 দিন ধরে তাদেরকে দেখা যাচ্ছিল না, ভ্যানিশ ছিল বলতে গেলে। আমার মনে হচ্ছে এরা নিশ্চিত কিছু লুকিয়ে রাখছে। তখন কানিকা আর রণবীর তাদের টাকা দেখতে স্টোর রুমের দিকে যায়।
স্যাম বলে, এরা স্টোর রুমের দিকে যাচ্ছে কেন? সেখানের ফুটেজ দেখাও তো। জয়ী বলে, আমি ওখানে ক্যামেরা লাগাতে ভুলে গিয়েছি। স্যাম বলে, ইস, কেন? বোকার মতো একটা কাজ করলে। এদিকে রণবীর আর কণিকা গিয়ে দেখে তাদের টাকা একদম ঠিকঠাক মতোই আছে। তো তারপর রণবীর একটু শান্তি পায়। ওইদিকে স্যাম বলে, আমাদের বেশি সময় নষ্ট করা উচিত হবে না, কারণ রদ্রিগের হিসেবে এই দুইজন খুব তাড়াতাড়ি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করবে। তাই তারা পালিয়ে যাওয়ার আগেই তাদেরকে ধরতে হবে। জয়ী বলে, শোনো, কাল 5 জুলাই আর সবাই বাইরে থাকবে, এটাই পারফেক্ট টাইম এদেরকে ধরার। অন্যদিকে রণবীর কণিকাকে বলে, এবার আমাদেরকে খুন করার বিষয়টি নিয়ে ভাবতে হবে। তো অন্যদিকে রদ্রিগকে কল করে স্যাম আর তাকে জানায় এদের দুজনকে আবারও পাওয়া গিয়েছে আর কাল 5 জুলাই আমাদের প্ল্যান শুরু হবে। রদ্রিগ বলে, আর একটা ব্যাপার, কণিকাকে কোনো কিছু করবে না। স্যাম বলে, কেন? তাকে কেন কিছু করব না? রদ্রিগ বলে, কেন আবার? কারণ সে আমার গার্লফ্রেন্ড। তোমার কি মনে হয় এত এত ইনফরমেশন রণবীরের ব্যাপারে আমাকে কে দিচ্ছে? এ সব কিছুই কণিকা করছে, তাই তাকে কিচ্ছু করবে না। কিন্তু স্যামের হাসিতে বোঝা যায় সে কণিকাকেও ছাড়বে না। অন্যদিকে রণবীর বসে বসে শুরু থেকে সবকিছু ভাবতে থাকে, কারণ আজ 5 জুলাই। সে ভাবছিল কে তার গোপন শত্রু হতে পারে আর কেই বা তাকে খুন করবে টাকার জন্য। তো সে যখন এত কিছু ভাবছিল তখনই কণিকা আসে তার কাছে আর জিজ্ঞেস করে, কি হলো, কি ভাবছো? রণবীর বলে, আজ তো 5 জুলাই আর এখন 3:30 বেজে গিয়েছে আর 18 ঘন্টা পরই আমরা মারা যাব। তো এরপরই দেখা যায় কণিকাকে রদ্রিগ কল করে আর বলে, কি হয়েছে তোমার? আমি 2 দিন ধরে তোমাকে কল করে পাচ্ছিলাম না, তোমার কোনো খোঁজ ছিল না। কি হয়েছিল বলো তো? কণিকা বলে, আমরা কি কাল কথা বলতে পারি? রণবীর আমার সাথে আছে। রদ্রিগ বলে, সে আর বেশি সময় থাকতে পারবে না সাথে, তাকে আমি খুন করে ফেলবো আর তার এই কেস নিয়ে কেউ তদন্তও করবে না, কারণ সবাই এটাকে আত্মহনন ভাববে, কারণ তাকে মেরে আমি ভিরার ক্রিকে ফেলে আসব। তখন কণিকা মনে করে তারা ভবিষ্যতে নিউজে দেখেছে তাদের দুজনের বডি ভিরার ক্রিকে পাওয়া গিয়েছে। তো এই কথা শোনার পরই সে কল কেটে দেয়। এরপর কণিকা এসে শুয়ে পড়ে আর রণবীরকে বলে কালকের ব্যাপারে সে কিছু ভেবেছে কিনা। রণবীর বলে, কিচ্ছু হবে না তোমার, তুমি একদম চিন্তা করো না, সব কিছু সামলে নিব আমি। তো এরপর কণিকা স্বপ্নে দেখে তাদেরকে খুন করে ফেলা হয়েছে আর এই স্বপ্ন দেখেই সে চিৎকার করে ওঠে আর বলতে থাকে সে আমাদেরকে খুন করে ফেলবে। রণবীর বলে, কণিকা কার কথা বলছো? এটা একটা স্বপ্ন, শান্ত হও তুমি একটু, কিচ্ছু হবে না, এত চিন্তা কেন করছো? তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রণবীর কিছু লেখা মেলানোর চেষ্টা করছিল, সবগুলো কাহিনী সে এক করার চেষ্টা করছিল। তখনই কণিকা আসে আর জিজ্ঞেস করে, কি করছো রণবীর? রণবীর বলে, আমি একটা মার্ডার বোর্ড এঁকেছি আর আমি ভাবছিলাম আমাকে মারার মতো কে কে আছে আর যাদেরকে আমি সন্দেহ করছি তাদের নাম 4 দিকে লিখে রেখেছি আর মাঝখানে আমরা 2 জন ভিকটিম। আর আমি যাদেরকে সন্দেহ করছি তাদের মধ্যে সবার প্রথমেই আছে শর্মা, অর্থাৎ আমার বস, কারণ সেই জানে আমাদের কাছে টাকা আছে আর আমরা পুলিশের থেকে পালিয়ে আছি। তো তার কাছে একটা মোটিভ আছে আমাদেরকে খুন করে ফেলার, কারণ আমাদেরকে খুন করলে সে সব টাকা নিতে পারবে। সাসপেক্ট নাম্বার 2 এখানে আছে ব্যাংকের এমডি মিস্টার সাহানি। তাদের কাছে আমাদের অনেক কিছু থাকে, যদি তারা আমাদেরকে ধরে ফেলে তাহলে তো সব কাহিনী শেষ। আর সাসপেক্ট নাম্বার 3 আমাদের বিজনেস রাইভালস। আর সাসপেক্ট নাম্বার 4 হচ্ছে কেউ একজন আছে যে জানে আমাদের কাছে টাকা আছে আর সেই আমাদেরকে মারতে চাইবে ওই টাকার জন্য। আর আমার মনে হচ্ছে সেই হবে আসল দোষী, তবে আমি বুঝতে পারছি না সেটা কে হতে পারে। তো এরপর সে কণিকাকে বলে, আচ্ছা কণিকা, কাল রাতে তুমি বলছিলে সে আমাদেরকে মেরে ফেলবে, কে সে? তুমি কার কথা বলছিলে? স্বপ্নে তুমি কাকে দেখেছো বলো তো? কণিকা বলে, আসলে আমি আমাদের ডেড বডি দেখেছি, তাই হয়তো ভয়ের চোটে ওইসব কিছু বলে ফেলেছি। রণবীর বলে, আমি জানি না কেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকিয়ে রাখছো, কিন্তু কি বুঝতে পারছি না। আবার এইসব
নাও হতে পারে, আসলে আমার মনে হলো তাই বলে দিলাম, কিছু মনে করো না। তো শোনো, আমাদেরকে মারার টাইম হচ্ছে 8টার পর, আর এখন আমাদের হাতে আর কয়েক ঘন্টাই বাকি আছে। তবে আমার মনে হচ্ছে আমাদেরকে যদি পুলিশ মারতো তাহলে নিশ্চয়ই তারা আমাদের বডি ওই ভিরার ক্রিকে ফেলতো না। তার মানে পুলিশ মারবে না আমাদের, ব্যাংকের ওই লোকেরাও মারবে না, কারণ কোনো ইনফরমেশন নেই তাদের হাতে। আর শর্মা তো এমন করবেই না, কারণ তাকে তো আমরা অর্ধেক টাকা দিতামই। তো এখন বাকি আছে একমাত্র সেই অজানা ব্যক্তি। কিন্তু কে সে? আমাদের ঘরে কেউ 8টার আশেপাশে আসলেই ধরে নিতে হবে সেই হচ্ছে আমাদের খুনি। কানিকা তখন বলে, রণবীর এইসব তো ঠিক আছে, কিন্তু আমরা আমাদেরকে বাঁচাবো কি করে? তো এরপর সে রণবীরকে বলে, রণবীর চলো আমরা সব টাকা নিয়ে ভবিষ্যতে চলে যাই, আমরা সেখানেই থাকবো, আর এই সময় চলে গেলে আবারও ফিরবো। আমি এইভাবে মরতে চাই না রণবীর, কিছু তো একটা করো। তারপর দেখা যায় কানিকা ওই উইন্ড মিলটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা ঘোরে না। রণবীর বলে, আগেরবার এটা নিজের ইচ্ছাই ঘুরেছে, আমরা কোনো কিছুর উপরই কন্ট্রোল করতে পারবো না, এইভাবে কিছুই হবে না, সময় আমাদের যেদিকে নিচ্ছে সেদিকেই যেতে হবে। তো তারা কথা বলছিল, তখনই দেখা যায় কলিং বেল বাজে। এই কলিং বেলের শব্দে রণবীর আর কানিকা দুজনেই আটকে ওঠে। কানিকা তখন মোবাইল চেক করে দেখে এখন বাজে 7:30। রণবীর বলে, আমি দরজা খুলে দেখছি। কানিকা বলে, রণবীর প্লিজ দরজা খুলবে না। রণবীর বলে, কানিকা কিচ্ছু হবে না, আমাকে বিশ্বাস করো, কিচ্ছু হবে না, আমি আছি তো। তবে তার আগে তুমি টাকাগুলোকে আবারও ঠিক জায়গায় রেখে আসো। এরপর দরজা খুলে গেলে সে দেখে তার সামনে স্যাম আর জয় দাঁড়িয়ে আছে। তো এই সময় দেখা যায় স্যাম এক প্রকার জোর করেই ভেতরে এসে পড়ে আর বলে সে পার্টি করতে এসেছে। তো তখনই সেখানে কানিকা আসে আর রণবীরকে বলে, এরা কি করছে এখানে? তুমি এদেরকে ভেতরে আসতে দিলে কেন রণবীর? রণবীর বলে, সময় দেখো, এই সময় হচ্ছে আমাদের খুনির আসার সময়, তাই তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। তো এরপর রণবীর স্যামকে জিজ্ঞেস করে, কেমন আছো? স্যাম বলে, আমরা তো ভালোই আছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি টেনশনে আছো, কি হয়েছে? রণবীর বলে, আসলে যদি নিজের ফিউচার সম্পর্কে কেউ আগে থেকেই জেনে যায় তাহলে তো একটু টেনশন লেগেই থাকে। জয় বলে, কার ফিউচার রণবীর? কিসের কথা বলছো? রণবীর বলে, আমাদের ফিউচার। ঠিক ওই সময়ই বেল বাজে আর এখন সময় দেখা যায় 8:30। তো কানিকা এসে দরজা খুলে আর তখনই ভেতরে আসে রড্রিক। সে এসেই তাদের সোফায় বসে আর রণবীরকেও বসতে বলে। রণবীর তখন আমতা আমতা করে স্যামকে ধন্যবাদ জানায় যে তাকে সে এত সুন্দর ঘর দিয়েছে। স্যাম বলে, আসলে তোমাদের মতো এত ক্যাশের মালিক আমাদের আগে মেলেনি, তো তাই তোমাকেই দিয়েছি। রণবীর বলে, মানে? স্যাম বলে, না আসলে একসাথে এত টাকা দিয়েছো 5 কোটি, তাই বললাম আর কি। রণবীর বলে, কি তো থাকেই তো ব্ল্যাক মানি। জয় বলে, কত ব্ল্যাক মানি রণবীর? রণবীর উঠে বলে, মানে? জয় বলে, টাকা কোথায় রেখেছো? কানিকা বলে, দেখো আমাদের কাছে কোনো ক্যাশ নেই। স্যাম বলে, সত্যি নাকি কানিকা? কানিকা বলে, হ্যাঁ, আগে ছিল এখন নেই। তখন রড্রিক বলে, কিন্তু কানিকা তুমি তো বলেছিলে রণবীরের কাছে 20 কোটির ক্যাশ আছে। এবার তো রণবীর অবাক হয়ে তাকিয়ে থাকে কানিকার দিকে, যে যাকে সে এত বিশ্বাস করেছে সে বিশ্বাসের ফল সে এইভাবে পাবে ভাবতেই পারছে না। স্যাম বলে, রণবীর তুমি জানো না? ও কানিকা বলনি? আসলে রড্রিক হচ্ছে কানিকার বয়ফ্রেন্ড। কানিকা রণবীরকে বলে, না রণবীর আমার কথাটা শোনো প্লিজ। রড্রিক বলে, আর নাটক করতে হবে না কানিকা, সত্যিটা বলে দাও, আমরা আজ তার টাকা নিয়ে পালিয়ে যেতাম, এটাই তো আমাদের প্ল্যান ছিল। স্যাম বলে, অনেক হয়েছে ভালোবাসার নাটক, এখন আমাকে চুপচাপ বলে দাও ক্যাশ কোথায়, না হলে আমি কানিকাকে শুট করব। রণবীর বলে, তুমি শুট করবে না, আমি এনে দিচ্ছি সব টাকা। এরপর দেখা যায় 8:40 বাজে আর রণবীর সব টাকা নিয়ে আসে। স্যাম বলে, নাও এখন আমার টাকা চলে এসেছে, তাই এখন আর তোমাদের দুজনের কোনো দরকার নেই। তখন স্যাম বন্দুক তাক করে কানিকার দিকে, এটা দেখে রড্রিক বন্দুক তাক করে স্যামের দিকে, আর এইটা দেখে আবার রণবীর বন্দুক তাক করে জয়ের দিকে। তখন স্যাম বলে, রণবীর আমার কাছে জয়ের থেকে অনেক প্রিয় টাকা। তারপর স্যাম নিজেই গুলি করে মেরে ফেলে জয়কে। এখন যেহেতু জয় রড্রিকের বোন ছিল তাই সে রেগে গুলি করে স্যামকে আর তাকে সেখানেই মেরে ফেলে। বাকি থাকে রণবীর আর রড্রিক।
এখন তারা দুজনে একে অপরকে বন্দুক দিয়ে তাক করে। রড্রিক বলে, বন্দুক সরিয়ে নে রণবীর, আমি কানিকা আর টাকা নিয়ে চলে যাব, তোকে ছেড়ে দিব। রণবীর বলে, তুই আমাকে ছাড়বি? আমার কাছে এখনো 30 সেকেন্ড বাকি আছে। এখন রড্রিক তো আর বুঝতে পারে না কিসের 30 সেকেন্ড, কারণ সে যে ফিউচার থেকে তার মৃত্যুর সময় দেখে এসেছে তার সম্পর্কে তো রড্রিকের কোনো আইডিয়াই ছিল না। তারপর রণবীর বলে, তুইও জয় আর স্যামের মতো মৃত্যু ডিজার্ভ করিস। এই বলে যখনই সে শুট করতে যাবে তখনই দেখা যায় রণবীরের মাথায় বন্দুক তাক করেছে তারই স্ত্রী কানিকা, অর্থাৎ এই কানিকা আবারও তাকে ধোঁকা দিল। তো তখনই দেখা যায় সেই ছোট্ট উইন্ড মিলটা আবারও ঘুরতে শুরু করে আর স্ক্রিন কালো হয়ে যায়, আর তার সাথে সাথেই 2টা গুলির শব্দ শোনা যায়। আর এরই সাথে গল্পটাও এখানেই শেষ হয়। এখন প্রশ্ন থেকেই যায়, তাহলে কে কাকে মারলো, কে কাকে আসলেই ধোঁকা দিল? এরকমই কিছু প্রশ্ন রেখে এই গল্পটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই গল্পটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।